চট্টগ্রামে আইনজীবী সাইফুলের জানাজায় মানুষের ঢল, ক্ষোভ, অভিযোগ সমন্বয়কদের। দাফন হলো লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানে। এইভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে। ঘটনার ভিডিও ফুটেজ দেখে 6 জনকে আটকের কথা জানালো সিএমপি। বিচার দাবিতে আইনজীবী, ছাত্র জনতার বিক্ষোভ। ইস্কন ইস্যুতে পদক্ষেপ জানতে চান হাইকোর্ট। প্রধান উপদেষ্টার সাথে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক। জাতীয় ঐক্যের মাধ্যমে চলমান সংকট নিরসনের তাগিদ। সবাইকে শান্ত থাকার আহ্বান ডক্টর ইউনূসের। যারা বাংলাদেশের স্বাধীনতার মধ্যে প্রতিহুমকি হয়ে দাঁড়ায় তাদেরকে প্রতিহত করার জন্য, প্রতিরোধ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। জাতির স্ট্র্যাটেজির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন, সবাইকে শান্ত থাকতে বলেছেন। ভিসার জন্য বায়োমেট্রিক দিতে মার্কিন দূতাবাসে খালেদা জিয়া খালাস পেলেন চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া দুর্নীতি মামলা থেকে। রোহিঙ্গা গণহত্যার প্রমাণ মিলেছে জানালেন আইসিসি। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। অগণিত মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হয়ে শেষ বিদায় নিলেন নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। চট্টগ্রামে 4 দফা জানাজা শেষে লোহাগাড়ায় নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। জানাজায় অংশ নেন উপদেষ্টা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সহ সর্বস্তরের মানুষ। নৃশংস এই হত্যাকাণ্ডের বিচারের দাবি সবার কণ্ঠে। আগের দিন নির্মম হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মরদেহ বহনকারী ফ্রিজারটি সকাল 11টায় আনা হয় চট্টগ্রাম মহানগরীর জমিয়তুল ফালা মসজিদ মাঠে। তাকে শেষ বিদায় জানাতে সেখানে ঢল নামে অগণিত মানুষের। কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতা এবং সব শ্রেণী পেশার মানুষ জানাজায় অংশ নেন। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন তারা। যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে। এইভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে এবং আমাদেরকে স্পষ্টভাবে বলতে হবে এই দেশে ভারতীয় হিন্দুত্ববাদিতা রয়েছে। সুপরিকল্পিতভাবে প্রায় 15 জনকে আহত করেছে, তাকে হত্যা করেছে। আমি এই হত্যার কাণ্ডর তীব্র নিন্দা জানাচ্ছি। এর আগে সাইফুলের মরদেহ নেওয়া হয় তার কর্মস্থল চট্টগ্রাম আদালত চত্বরে। সেখানে প্রথম জানাজায় তার সহকর্মী, বন্ধু স্বজন, আইনজীবী সমিতির নেতাদের পাশাপাশি ভূমি উপদেষ্টা এবং প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। যারা দুষ্কৃতকারী সেই হোক, যেখানকারই হোক, যে পরিসরই হোক, আইনের ঊর্ধ্বে কেউ না। আইনের আওতায় তাকে আসতে হবে, আনা হবে এবং আইন অনুযায়ী তার জন্য। চট্টগ্রাম শহরে 2 দফা জানাজা শেষে সাইফুলের মরদেহ নেওয়া হয় তার জন্মস্থান লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামে। সেখানেও অগণিত মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হন এই আইনজীবী। তৃতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থী ও আইনজীবীরা। ন্যাক্কারজনক এই হত্যায় জড়িতদের কঠোর বিচারের দাবি জানিয়েছেন তারা। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বরিশালের বিএম কলেজের শিক্ষার্থীরা। কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। আমরা এই বাংলাদেশে সবাই মিলেমিশে থাকতে চাই, কিন্তু ভারতের এজেন্ডাবাহী, রয়ের এজেন্ডাবাহী কোন সংস্থাকে আমরা এই বাংলাদেশে চাই না। আমরা চাই হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করব। অবিলম্বে
ইসকন সংগঠন বাংলাদেশ থেকে নির্মূল করা হবে। বিক্ষোভ করেছেন পেশাজীবীরা। রাজশাহী আদালত চত্বরে বিক্ষোভ দেখান জেলা বার কাউন্সিলের সদস্যরা। তারা এই হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানান। দেশে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করার জন্য এই ইসকন একটা উগ্রপন্থী সংগঠন, যাদের কোনো রেজিস্ট্রেশন নাই। ভারতীয় তাবেদার ইসকন যেভাবে পদক্ষেপ নিচ্ছে এবং যেভাবে মানুষকে হত্যা করছে তার প্রতিবাদে আমরা এখানে উপস্থিত হয়েছি। কুমিল্লায় জেলা ও দায়রা জজ আদালতের সামনে হয় মানববন্ধন। হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িতদের বিচার দাবি করেন তারা। বিক্ষোভ হয়েছে খুলনা, জয়পুরহাট, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায়। এছাড়া মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয় বিভাগীয় শহরে। এসব কর্মসূচি থেকে হত্যার নিন্দা জানানো হয়। সাইফ আহমেদ, যমুনা নিউজ। আইনজীবী হত্যার পর দেশের মানুষ, বিশেষ করে মুসলমানরা ধৈর্য ধরে তাদের দায়িত্ব পালন করেছে। এখন সরকারের দায়িত্ব জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করা। বুধবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারের শোক ও সম্প্রীতি সভায় এই কথা বলেন। ছাত্রনেতারা বলেন, ইসকন মূলত জঙ্গি সংগঠন। তারা সনাতনী বা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না। তাদেরকে খেলার গুটির মতো ব্যবহার করছে দেশ বিরোধীরা। ভারতে অবস্থান করে আওয়ামী লীগ নেতারা ষড়যন্ত্র করছে বলে দাবি করা হয় সভায়। এতে ভারত সরকার সহায়তা করছে বলে অভিযোগ করা হয়। তবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ফাঁদে দেশের মানুষ পা দেয়নি বলে মন্তব্য করেন বক্তারা। আওয়ামী লীগের যারা দেশের মধ্যে রয়ে গেছে তাদের কোনো ধরনের বিচার হয় নাই, এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয় নাই। ইসকনের নেতৃত্বে যেভাবে হত্যা করা হয়েছে তার অতি দ্রুত সময়ের মধ্যে যদি বিচার কার্যকর না করা হয় তাহলে কিন্তু আমরা ধরে নেব এই সরকারের মধ্যে সেই ভারতের আগ্রাসন সাপোর্টকারী দোসররা বসে আছে। ইসকন একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন। সরকার তাদের ব্যাপারে যাচাই বাছাই শুরু করেছে। এই তথ্য জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টের এক আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে কথা বলেন তিনি। কালকের মধ্যেই সরকারের পদক্ষেপ জানানোর নির্দেশ দিয়েছেন আদালত। এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। এদিকে আইনজীবী সাইফুলের দাফন শেষে লোহাগাড়া থেকে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়ি বহর দুর্ঘটনার কবলে পড়ে। বুধবার সন্ধ্যায় লোহাগাড়া থেকে চট্টগ্রাম ফিরছিল জানাজা ও দাফনে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনুতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বহরে থাকা একটি গাড়ি ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়, তবে কেউ আহত হয়নি। এ ঘটনায় লোহাগাড়া থানায় জিডি প্রক্রিয়াধীন। আটক করা হয়েছে ট্রাক চালক ও হেলপারকে। তদন্ত চলমান আছে, আমরা জিজ্ঞাসাবাদ করতেছি। ওই গাড়ির যিনি ড্রাইভার ছিলেন উনি বাদী হয়ে মামলা দিচ্ছেন। গাড়ি দুইটাই কি আপনাদের হেফাজতে? জি। একটি পক্ষ দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। চট্টগ্রাম থেকে ফেরার পথে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা সার্জিস আলম ও হাসনাতকে হত্যা চেষ্টার অভিযোগ করে তার প্রতিবাদে বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভে তিনি অভিযোগ করেন। বলেন, ষড়যন্ত্র করা হলে ছাত্র জনতা আবার দুর্বার আন্দোলন করে তুলবে। দেশে আবারও অস্থিরতা তৈরির পায়তারা চলছে। এ সময় নেতারা 15 বছরে সংখ্যালঘু নির্যাতনের বিচার, সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা, আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং হাসনাত সার্জিসের দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। বাংলাদেশের কোনো সংকট দেখতে চাই না, আমরা বাংলাদেশে কোনো অস্থিতিশীল জীবন ব্যবস্থা দেখতে চাই না। নেক্সট ফার্দার যদি কোনো অভ্যুত্থানের এই শক্তির উপরে আঘাত আসে, আমরা ছাত্র নাগরিকরা বাংলাদেশে আবার 5 আগস্টের মতন দুর্বার আন্দোলন করে ভাবছে সার্জিসকে হাসপাতালকে সরিয়ে দিলেই এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর টিকে থাকবে না। জানো না, এই দেশে হান্নান মাসুদকে, আক্তার হোসেনকে সরিয়ে দিলেই আরো হাজারো হান্নান মাসুদ, আক্তার হোসেনরা তৈরি হয়ে আছে।
সব দলের সাথে আলোচনার মাধ্যমে সরকারকে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক শেষে এই আহ্বান জানান তিনি। বলেন, ফ্যাসিবাদের দোসরদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় প্রেস সচিব শফিকুল আলম জানান, বর্তমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকতে বলেছেন প্রধান উপদেষ্টা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 1 ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চলমান সংকট নিরসনে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান জানানো হয়েছে তাদের তরফ থেকে। বিগত ফ্যাসিবাদী সরকারের দোসরদের থেকেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার ব্যাপারেও। আওয়ামী লীগ সরকারের আমলে যে মামলাগুলো বিএনপির নেতাকর্মীদের দেওয়া হয়েছিল সেগুলো প্রত্যাহারের ব্যাপারেও কথা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় তাদেরকে প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। ইউনিয়ন পরিষদ বেশিরভাগ সময়ই এই ফ্যাসিস্ট সরকারের আমলে জবরদস্তি নির্বাচন করে তাদের মতো করে নিয়ে এসেছিল, থেকে ভেঙে দিয়ে পরবর্তী নির্বাচনের মধ্যে সমস্ত মামলাগুলো যেগুলো আমাদের সময় ফ্যাসিস্ট সরকার করেছিল, এই মামলাগুলোকে প্রত্যাহারের ব্যাপারে আমরা দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছি। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে সংকট সমাধানের পাশাপাশি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ 33 জনকে গ্রেফতার করেছে বলেও জানান তিনি। যাদের মধ্যে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা প্রধান সন্দেহভাজন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরাও আছে। উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন, সবাইকে শান্ত থাকতে বলেছেন। 30 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্যে 6 জন হচ্ছে মার্ডারের, তাদেরকে সাসপেক্ট হিসেবে ধরা হচ্ছে, আর 6 জনকে ধরা হয়েছে তারা আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মেম্বার, তারা ককটেল সহ ধরা পড়েছে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। জনগণের অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু কাজে লাগিয়ে ষড়যন্ত্রকারীরা দেশে চক্রান্তের জাল বিছিয়েছে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবৃতিতে তিনি বলেন, সারা দেশে একটি পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে। সরকারকে পরিস্থিতির উপর সতর্ক ও সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দেন তারেক রহমান। শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, সরকার পরিচালনায় দক্ষতার পরিচয় দিতে না পারলে জনগণ অসহিষ্ণু হয়ে উঠতে পারে। পলাতক স্বৈরাচারের দোসররা জনগণের অসহিষ্ণু হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম এ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। প্রসিকিউটর প্রধান উপদেষ্টাকে জানান, তার অফিস আনুষ্ঠানিকভাবে রোহিঙ্গা সংখ্যালঘুদের সাথে আচরণের বিষয়ে মানবতাবিরোধী অপরাধের জন্য মিয়ানমারের সামরিক সরকারের প্রধান মিন অং হ্লাইং এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছে। এ সময় রোহিঙ্গা সংকট, মিয়ানমারের পরিস্থিতি, রোহিঙ্গাদের জন্য মানবিক প্রচেষ্টা এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংগঠিত নৃশংসতার বিচার ও জবাবদিহিতা নিয়ে আলোচনা হয়। করিম খান রোহিঙ্গা সংকট নিয়ে একটি বিশেষ বৈশ্বিক সম্মেলন করার জন্য প্রধান উপদেষ্টার আহ্বানকে সমর্থন করেছেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সম্মেলনের মাধ্যমে সব আন্তর্জাতিক স্টেক হোল্ডারকে টেকসই সমাধানের জন্য এক টেবিলে আনা হবে। প্রধান উপদেষ্টা মিয়ানমারের রাখাইন রাজ্যের অভ্যন্তরে বাস্তুচ্যুত লোকদের সাহায্য করতে এবং চলমান মানবিক সংকট মোকাবেলায় একটি নিরাপদ অঞ্চলের জন্য তার সাম্প্রতিক আহ্বান পুনর্ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রে ভিসার জন্য দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার দুপুরে বারিধারায় মার্কিন দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন জানান, উন্নত চিকিৎসার জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহে লন্ডনে যাওয়ার পরিকল্পনা রয়েছে খালেদা জিয়ার। সেখান থেকে যেতে পারেন যুক্তরাষ্ট্রে। খালেদা জিয়ার লন্ডনের ভিসা কার্যক্রম শেষ হলেও যুক্তরাষ্ট্রের ভিসা এখনও নিশ্চিত হয়নি। যুক্তরাষ্ট্রের ভিসার জন্য দূতাবাসে গিয়ে আঙুলের ছাপ দেন তিনি। সর্বশেষ 2017 সালে যুক্তরাজ্য সফর করেন খালেদা জিয়া। এবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 7 বছরের দণ্ড থেকে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই সাথে অন্য আসামিদেরও খালাস দেওয়া হয়েছে। এদিকে দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ 3 জনকে অব্যাহতি দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত। বিএনপিপন্থী আইনজীবীরা বলছেন, বিএনপির চেয়ারপারসনকে রাজনীতি থেকে দূরে রাখতেই একের পর এক মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছিল।
2018 সালের 19 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন ঢাকার 5 নম্বর বিশেষ আদালত। করা হয় 10 লাখ টাকা জরিমানা। বুধবার এই মামলার আপিল শুনানি শেষে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দেন। আদালত বলেছেন যে আপিলটি আমি মানে লাইন বাই লাইন আমি এভিডেন্সগুলো পড়ে দেখেছি এবং আপনারা যে সাবমিশন দিয়েছেন এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে, সেই জন্য আমি আপিলটি মঞ্জুর করলাম। শেখ হাসিনা ওয়াজেদ, যিনি বর্তমানে পলাতক আছেন ভারতে এবং আইনের দৃষ্টিতে ফিউজিটিভ, তার প্রত্যক্ষ নির্দেশে তত্ত্বাবধানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এবং দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই অসৎ উদ্দেশ্য নিয়ে মামলাটা দায়ের করেছিলেন। দুদকের আইনজীবী জানান, ক্ষমতার অপব্যবহার করে ট্রাস্টের টাকা আত্মসাতের প্রমাণ মেলেনি, অভিযোগ সঠিক ছিল না। সাজা দিয়েছে হচ্ছে 5(2)তে। 5(2)র কথাটাই হচ্ছে ক্রিমিনাল মিসকন্ডাক্ট, ক্ষমতার অপব্যবহার। এই টোটাল কেসের 32 সাক্ষীর মধ্যে শুধু এফআইআর বা চার্জে বললেই হবে না ক্ষমতার অপব্যবহার, এইটাকে সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে। টোটাল কেসে একটা কোথাও না যে ক্ষমতার অপব্যবহার হয়েছে। এদিকে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ 3 জনকে অব্যাহতি দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। অপর 2 জন হলেন সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। 1/11 পরে এই মামলাটি আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা, বানোয়াট মামলা দেওয়া হয়েছিল এবং আপনারা বুঝতেই পারেন গত 17 বছর যাবৎ এই মামলায় আমাদের বিরুদ্ধে কোনো রকমের তথ্য উপাত্ত কিছু তারা তৎকালীন স্বৈরাচার সরকার কোনো রকমের ডকুমেন্ট দাখিল করতে পারে নাই বলে আমাদের বিরুদ্ধে মামলা এই চার্জ ফ্রেম করতে পারেনি। বিগত ফ্যাসিস্ট সরকারের প্রতিহিংসা, তাদের নিষ্ঠুরতা, তাদের বর্বরতার লক্ষণ। যাই হোক, আল্লাহর রহমত যে এই বছরগুলো আমরা এনডিওর করেছি, আমরা এই 16 বছর এই অত্যাচার সহ্য করে, এই অন্যায়ের অত্যাচারের স্টিম রোলার সহ্য করে আমরা কিন্তু মাঠে টিকেছিলাম। আর দেখেন এই সরকার এই 16 বছর তো দূরের কথা, 16 ঘন্টাও কিন্তু টিকতে পারে নাই। লেজ গুটিয়ে তারা এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 6 আগস্ট রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে খালেদা জিয়ার অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার দণ্ড মওকুফ করে দেন। কিন্তু এই সুবিধা না নিয়ে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নেন বিএনপি চেয়ারপারসন। তারই ধারাবাহিকতায় প্রথমে অরফানেজ ও পরে চ্যারিটেবল ট্রাস্ট মামলায় নির্দোষ প্রমাণিত হলেন তিনি। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। 10,31,00,000 টাকা চাঁদাবাজি ও 26 লাখ টাকা কর ফাঁকির পৃথক 2টি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক মোহাম্মদ রেজাউল করিম ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ পৃথকভাবে এই আদেশ দেন। তারেক রহমানের আইনজীবীরা জানান, রাজনৈতিকভাবে হেয় করতেই তৎকালীন সরকার মিথ্যা মামলাগুলো দায়ের করেছিল। 111-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় 2008 সালে 26 লাখ টাকার কর ফাঁকির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলা করে জাতীয় রাজস্ব বোর্ড NBR। সেই মামলাতে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কথিত 26 লক্ষ টাকা কর ফাঁকির কোনো অভিযোগ আসে নাই, কোনো দালিলিক প্রমাণ নাই, মিথ্যা বানোয়াট কল্পকাহিনী হওয়ায় তাকে মামলা থেকে বিজ্ঞ আদালত খালাস প্রদান করেন। একই দিন শাহবাগ থানার চাঁদাবাজির মামলা থেকেও অব্যাহতি পেয়েছেন তারেক রহমান, তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন সহ 8 আসামি। পুলিশের চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে তাদের অব্যাহতি দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। 2007 সালের 9 এপ্রিল ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেডের মহাব্যবস্থাপক খায়রুল বাশার মামলাটি করেছিলেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরের টঙ্গীতে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। বুধবার সন্ধ্যায় টঙ্গীর এরশাদনগর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। কর্মকর্তারা জানান, মঙ্গলবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই এলাকায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়। এর জেরে দেশীয় অস্ত্র নিয়ে মহল্লায়
মিছিল করেন নেতাকর্মীরা। এ ঘটনায় 5 জন আহত হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। অভিযানের নামে যৌথ বাহিনী। গ্রেপ্তার করা হয় 2 জনকে। অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি নাশকতাকারীদের গ্রেপ্তারে রাতভর অভিযান চলবে বলেও জানান তারা। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিচারপতিকে ডিম ছুঁড়ে মারলেন আইনজীবীরা। ঘটনার পর এজলাস থেকে নেমে যান 2 বিচারপতি। বুধবার বিচারপতি আশরাফুল কামালের নেতৃত্বে দ্বৈত বেঞ্চে এই ঘটনা ঘটে। রায়ে জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার জেরে হাইকোর্টের এক বিচারপতিকে ডিম ছুঁড়ে মারেন একদল আইনজীবী। জানা যায় কয়েকদিন আগে একটি মামলার রায় নিয়ে দেন এই কোর্ট। সেখানে জিয়াউর রহমান প্রাসঙ্গিক না হলেও রায়ে এই বিচারপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে অশালীন মন্তব্য করেন। এ নিয়ে আইনজীবীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল কয়েকদিন ধরেই। লালবাগ থানার হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে 3 দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। একই মামলায় সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিমকে 4 দিন ও চকবাজার থানার হত্যা মামলায় আরও 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। বুধবার সকালে আসামিদের আদালতে তোলার পর রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। এছাড়া যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 3 দিন এবং সাবেক সংসদ সদস্য আসম ফিরোজকে 2 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক মন্ত্রী দীপু মনি, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান, আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সুলাইমান সেলিম, সাদেক খান, ABM ফজলে করিম, মনিরুল ইসলাম, আসম ফিরোজ, মশিউর রহমান এবং শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। উনারা যখন রাজপথে থাকেন, যখন মন্ত্রী এমপি থাকেন, যখন আন্দোলনকারীদের হত্যা করা হয় তখন অসুস্থ থাকেন না, আর যখন আদালতে চলে আসেন তখন অসুস্থ হয়ে যান। আমরা সেই আদেশে বিক্ষুব্ধ হয়েছি। আমরা সেই আদেশের এগেইনস্টে উচ্চ আদালতে যাব এবং উচ্চ আদালতে সাবমিশন রাখবো। আমরা আশা করি উচ্চ আদালতে ন্যায় বিচার পাবো। স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত 14 আগস্ট চট্টগ্রামের 3য় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জসিম উদ্দিনের আদালতে জামিন আবেদন করেছিলেন এসপি বাবুল আক্তার। পরে 18 আগস্ট বিচারক জামিন নামঞ্জুর করে আদেশ দেন। 2016 সালের 5 জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। এই ঘটনায় স্বামী বাবুল আক্তারের সম্পৃক্ততা আছে উল্লেখ করে 2021 সালের 12 মে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় PBI। সেদিনই বাবুল আক্তারকে প্রধান আসামি করে চট্টগ্রামের 5 লাইশ থানায় দ্বিতীয় মামলাটি দায়ের করেন মিতুর বাবা সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন। ওই দিনই মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে PBI। সেই থেকে কারাগারে রয়েছেন বাবুল। যারা সাক্ষী আগে দিয়েছেন তারা কেউ কেউ আদালতে স্বইচ্ছায় গিয়ে রিকল দরখাস্ত দিচ্ছেন। দরখাস্ত দিয়ে বলেছেন তারা তৎকালীন PBI যে প্রধান ছিলেন বনজ কুমারের দ্বারা ইনডিউসড হয়ে তারা আদালতে সাক্ষী দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষ যে এভিডেন্স তার বিরুদ্ধে হাজির করেছে তা সম্পূর্ণরূপে ইনডাইরেক্ট এবং সার্কামস্টেন্সিয়াল। এই সকল বিবেচনায় 3 বছর 7 মাস কাস্টডি বিবেচনায় আজকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। বগুড়ার দুপচাচিয়ায় গৃহবধূকে হত্যার পর মরদেহ ফ্রিজে রাখার মামলায় অভিযুক্ত ছেলের জামিন মঞ্জুর করেছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ শাহজাহান কবির আর তার জামিন আবেদন মঞ্জুর করেন। পরে কারাগার থেকে ছাড়া পান ছেলে সাদ। এর আগে গেল 10 নভেম্বর গৃহবধূ উম্মে সালমার মরদেহ নিজ বাড়ির ফ্রিজ থেকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ছোট ছেলেকে আটকের পর র্যাব দাবি করে মাকে হত্যার কথা স্বীকার করেছে সাদ। এদিকে তদন্তের পর পুলিশ দাবি করে মায়ের হত্যার সাথে কোনো সম্পর্ক নেই ছোট ছেলের, বরং ভাড়াটিয়া ও তার 2 সহযোগী হত্যাকাণ্ডে জড়িত। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন গ্রেপ্তারকৃত আসামিরা। আজকে যে নিউজটা যখন জামিন মঞ্জুর করা হয়েছে একটু হলেও আমরা শান্তি পাচ্ছি, কারণ অনেকদিন পর আমরা আমার ভাইকে বাসায় নিয়ে যেতে পারবো। আমার যদি অনেক কষ্ট বুকের ভিতরে, এরপর ছেলেটার জামিন হতে কিছুটা স্থিতি পাচ্ছি আর কি। এবং আমার চাওয়া পাওয়া যারা অন্যায়ভাবে নির্মমভাবে আমার স্ত্রীকে খুন করেছে তাদের জন্য রাষ্ট্রীয় আইনে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির আমি দাবি করতেছি। ইস্কনকে নিষিদ্ধের দাবিতে হবিগঞ্জে সাধারণ ছাত্র জনতার ব্যানারে মশাল মিছিল হয়েছে। বুধবার রাতে শহরের টাউন হল থেকে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দাবি করেন দেশ বিরোধী ষড়যন্ত্র, যৌথ বাহিনীর উপর হামলা ও চট্টগ্রামে আইনজীবী হত্যার দায়ে ইস্কন অনুসারীরা জড়িত। তাদেরকে ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে সংগঠনটি নিষিদ্ধের
দাবি জানান আন্দোলনকারীরা। পাশাপাশি চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির তাগিদ দেন বক্তারা। কূটনীতিক শিষ্টাচার উপেক্ষা করে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে হস্তক্ষেপ করে যাচ্ছে প্রতিবেশী দেশ, এমন অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। বুধবার বিকেলে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত গণসমাবেশে তিনি আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে এক ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে, সেই ষড়যন্ত্রে পা না দিতে সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, উগ্রবাদী ধর্মীয় সংগঠন দেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি ছাত্র জনতার আন্দোলনে হওয়া সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচারের তাগিদ দেন মামুনুল হক। সাধারণ সভ্যতা, সাধারণ যে স্বাধীনতা, সেই সভ্যতাকে লঙ্ঘন করে পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশের ভারত রাষ্ট্র বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নগ্নভাবে হস্তক্ষেপ করে চলেছে। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা প্রস্তাবের পক্ষে মুন্সিগঞ্জের শ্রীনগরে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে শ্রীনগর বাজার থেকে পাইলুর উচ্চ বিদ্যালয় পর্যন্ত শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার মানুষের মাঝে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপুর নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন, তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু সহ জনগণের আকাঙ্ক্ষা পূরণে 31 দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি জনগণের মধ্যে পৌঁছে দেওয়া দরকার। এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতারা উপস্থিত ছিলেন। রাজধানীর একটি মার্কেট থেকে চুরি হওয়া 13টি মোবাইলের সন্ধান মিলেছে নোয়াখালীতে। মোবাইল সমেত এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট। বুধবার বেগমগঞ্জের কুতুবপুর থেকে যুবক ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, 14 অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্ক থেকে বেশ কিছু মোবাইল ফোন খোয়া যায়। ভুক্তভোগী দোকান মালিকরা ভাটারা থানায় মামলা করলে অভিযানের নামে পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে ওমর ফারুকের সন্ধান মেলে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে খোয়া যাওয়া মোবাইল ছাড়াও এক নলা বন্দুক উদ্ধার করা হয়। শ্রম খাতে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে শ্রমিকদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনে কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিচালনার নীতিমালা ও কৌশল নির্ধারণে এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। শ্রম উপদেষ্টা বলেন, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম দেশের শ্রমঘন অঞ্চল ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি কেন্দ্রগুলোকে শ্রমিকদের স্বাস্থ্য, সেফটি ও দক্ষতা উন্নয়ন এবং গবেষণার কাজ করতে হবে। লেবার ভাইদের অনুরোধ করব যে গিভ আস টাইম, আমরা আপনাদের থেকে শোষণ করার জন্য নয়, অ্যাটলিস্ট আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট। আমি আপনাদের সাথে আপনাদের সমস্যা আমি যদি পারি সলভ করবো, না হলে শুনবো। ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মাথায় রেখে দেশ রক্ষায় সতর্ক বাংলাদেশ বিমান বাহিনী। কথা বলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। দুপুরে টাঙ্গাইলের রসুলপুরে বিমান বাহিনীর বার্ষিক গোলা ও রকেট বর্ষণ মহড়া পরিদর্শন শেষে কথা বলেন তিনি। বিমান বাহিনী প্রধান বলেন, যুদ্ধ চায় না বাংলাদেশ, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সক্ষমতা রয়েছে বিমান বাহিনীর। শত্রু এলাকায় বিধ্বস্ত সামরিক বিমান, প্যারাশুটে কোনো রকমে মাটিতে অবতরণ করেছেন পাইলট, সংকেত দিয়েছেন সহযোদ্ধাদের। আহত এই বৈমানিককে আকাশপথে উদ্ধারে চলছে বাংলাদেশ বিমান বাহিনীর দুঃসাহসিক অভিযান। না, সত্যিকারের কোনো যুদ্ধ নয়, বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক গোলা ও রকেট বর্ষণ মহড়া এটি। দুপুরে টাঙ্গাইলের রসুলপুরে শুরু হয় এই মহড়া। এতে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আগে থেকেই প্রস্তুত ছিল রণক্ষেত্র। দুপুরে একের পর এক ককপিট থেকে উড়াল দেয় MiG-29, F-7BG, F-7BGI এর মতো যুদ্ধ বিমান ও শক্তিশালী হেলিকপ্টার।
গোলা ও রকেট বর্ষণের মাধ্যমে শত্রুপক্ষকে ঝাঁঝরা করে দেওয়ার নানা রণকৌশল প্রদর্শন করেন দক্ষ বৈমানিকরা। একে একে ছোড়া হয় গোলা, রকেট। এর মাধ্যমে আকাশ সীমানা রক্ষায় নিজেদের সর্বোচ্চ সক্ষমতার প্রমাণ দেন বৈমানিকরা। মহড়া শেষে বিমান বাহিনী প্রধান বলেন, ২১ শতকের বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মাথায় রেখে সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে বাংলাদেশ বিমান বাহিনী। যে কোনো পরিস্থিতিতে দেশ রক্ষায় সদা প্রস্তুত দক্ষ বৈমানিকরা। দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে আমরা শান্তিকালীন হোক বা যে কোনো প্রয়োজনে হোক, বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত আছে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। এবং এই ২১ শতকের যে স্পেশাল চ্যালেঞ্জগুলি সামনে আসছে, বৈশ্বিক চ্যালেঞ্জগুলি, এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রায় ৪০ মিনিট ধরে চলে শক্তিমত্তা প্রদর্শন। সক্ষমতা পর্যবেক্ষণ করে বিমান বাহিনীকে আরও শক্তিশালী ও অদম্য করে তোলাই মহড়ার মূল উদ্দেশ্য। প্রশ্ন যখন সার্বভৌমত্ব নিয়ে, সেখানে এক চুলও ছাড় দিতে নারাজ বাংলাদেশ বিমান বাহিনী। সর্বোচ্চ সক্ষমতার মাধ্যমে মাতৃভূমিকে রক্ষায় সদা জাগ্রত বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা। এই মহড়ার মাধ্যমে সেই সক্ষমতায় জানান দিল তারা। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আরও আধুনিক অস্ত্রশস্ত্র সংযোজন হবে বিমান বাহিনীতে এবং এর মাধ্যমে সক্ষমতা ক্রমান্বয়ে আরও বৃদ্ধি পাবে, আরও নিশ্ছিদ্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত হবে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, রসুলপুর, টাঙ্গাইল। বাংলাদেশ কনসাল জেনারেলকে ভিসা সহজীকরণের আশ্বাস দিয়েছে দুবাই ইমিগ্রেশন। বুধবার দুবাই ইমিগ্রেশন জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্সের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমদ আল মারির সাথে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। এ সময় জেনারেল মারি নবনিযুক্ত কনসাল জেনারেলকে দুবাইয়ে স্বাগত জানান। দুজনের মাঝে হওয়া বৈঠকে মোহাম্মদ রাশেদুজ্জামান বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসা সহজীকরণ সহ নানা ইস্যুতে আলোচনা করেন। সেখানে ডিরেক্টর জেনারেল মারি দুবাই ইমিগ্রেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বৈঠক শেষে তিনি কনসাল জেনারেলকে দুবাই ইমিগ্রেশনের সদর দপ্তরের বিভিন্ন বিভাগ ঘুরিয়ে দেখান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেটের কর্মকর্তারা। মালয়েশিয়ার ১৪ বাংলাদেশি সহ ১১৯ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যের আমপাং জায়ায় মোট ৪০০ অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। তাদের মধ্যে যাদের কাগজপত্র নেই এমন ১১৯ জন অভিবাসীকে আটক করা হয়েছে। বুধবার সেলাঙ্গোর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামার উদ্দিন বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই এলাকায় গোয়েন্দা নজরদারির পর চালানো হয় অভিযান। এতে মিয়ানমারের ৮৯ জন, বাংলাদেশের ১৪ জন, নেপালের ৮ জন, ভারতের ৪ জন ও ইন্দোনেশিয়ার ৪ জন সহ মোট ১১৯ জনকে আটক করা হয়েছে। দুর্নীতির মামলা থেকে খালাস পেয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও দেশটির ট্রেজারি সেক্রেটারি জেনারেল ইরওয়ান সেরিগার আবদুল্লাহ। বুধবার আদালত তাদেরকে এই মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। নাজিবের আইনজীবী মোহাম্মদ ফারহান মোহাম্মদ শফি জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই রায়ের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। ২০১৮ সালে মালয়েশিয়ার 1MDB রাষ্ট্রীয় তহবিল থেকে ৬.৬ বিলিয়ন রিঙ্গিত অর্থ তছরুপ ও পাচারের অভিযোগ উঠেছিল মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও ট্রেজারি সেক্রেটারি জেনারেল ইরওয়ান সেরিগার আবদুল্লার বিরুদ্ধে। ২০২০ সালে মামলার রায়ে দুজনকেই ১২ বছরের কারাদণ্ড এবং ২১ কোটি রিঙ্গিত জরিমানা করা হয়েছিল। জার্মানিতে বিএনপি নেতাদের সংবর্ধনা দিয়েছে জার্মান বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। শরীয়তপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ শফিকুর রহমান কিরণ ও ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসরুল ইসলামকে দেওয়া হয় সংবর্ধনা। মঙ্গলবার জার্মানির রাজধানী বার্লিনের স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে সংবর্ধনা সভা। উপস্থিত ছিলেন দেশটিতে অবস্থানরত শরীয়তপুর জেলার সর্বস্তরের বাসিন্দারা। সভাপতিত্ব করেন বার্লিন বিএনপির সভাপতি মোহাম্মদ জসিম শিকদার। যৌথভাবে সঞ্চালনা করেন বার্লিন বিএনপির সাধারণ সম্পাদক GS বাবুল ইসলাম ও পলাশ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ইউক্রেন বিএনপির সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন চঞ্চল, জার্মান বিএনপির সহসভাপতি অপু চৌধুরী ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান সহ অনেকে। প্রধান বক্তা ছিলেন জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া। শরীয়তপুরের বিশাল এক মিটিংয়ে লোকের সমাবেশ হয়েছিল লক্ষাধিক। সেখানে বেগম খালেদা জিয়া ওনার হাতটি ধরে উঁচু করে বলে এসেছিলেন, এ কিরণ স্বর্ণের কিরণ। 111 সরকার 2 বছর 19 বছর পার করে দিয়েছি। মনে তো সেদিন মনেই হয় না 19 বছর পার করে দিয়েছি। কোনো লাঞ্ছনা গঞ্চনা কোনো
জেল জুলুম নির্যাতন আমাদেরকে কোনো কিছু থামিয়ে রাখতে পারে নাই। স্পেনে ভয়েস অব বার্সেলোনা ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচটিতে অংশগ্রহণ করেছিল বার্সেলোনার প্রবাসী বাংলাদেশিদের মোট 16টি দল। সমাপনী ম্যাচে বিসিএন চ্যালেঞ্জার দলটি ছাতক বিসিএনকে 4-3 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্সের জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মোস্তাক আলী। বিজয়ী দলকে ট্রফি, মেডেল এবং চেক প্রদান করা হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যৌথভাবে পরিচালনা করেন আফাজ জনি এবং রেদওয়ান হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভয়েস অব বার্সেলোনার সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক AR লিটু, সহ সভাপতি মোহন রহমান ও ময়াজউদ্দিন সহ আরও অনেকে। আয়োজকরা জানান ভবিষ্যতে বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজন করা হবে। ফ্রান্সে মিনহা গ্রুপের আয়োজনে সপ্তমবারের মতো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রোববার ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি 14টি টিমের অংশগ্রহণে হয় এই টুর্নামেন্ট। FC লা কার্নভ ফুটবল ক্লাব বনাম ক্লিসি অনিয়ার ফুটবল ক্লাবের ম্যাচটিতে চ্যাম্পিয়ন হয়েছে ক্লিসি অনিয়ার ক্লাব। উপস্থিত সকল দর্শককে স্বাগত জানান মিনহা গ্রুপের চেয়ারম্যান ও ফ্রান্স বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান শাহ। বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন ফ্রান্স বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হক রুবেল ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কমিউনিটি নেতা মান্নান আজাদ, সুবাহান খান, ফ্রান্স বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ সহ আরও অনেকে। রোহিঙ্গা গণহত্যার প্রমাণ পাওয়ায় মিয়ানমারের সিনিয়র জেনারেল এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন অং হ্লাইনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের সিনিয়র আইনজীবী। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে প্রেস কনফারেন্সে আন্তর্জাতিক অপরাধ আদালতের সিনিয়র আইনজীবী ঈশা এমবায়ে ফাল একথা জানান। বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত ICC বাংলাদেশ মিয়ানমার পরিস্থিতি দিয়ে গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন জমা দিচ্ছেন। ICCর এই সিনিয়র আইনজীবী জানান 2016 ও 17 সালে রাখাইন রাজ্যে সহিংসতা এবং 2019 সালের 14 নভেম্বর গণহত্যার ঘটনায় বাংলাদেশে রোহিঙ্গাদের পালিয়ে আসার বিষয়ে অভিযোগ তদন্ত করছে ICC। স্বাধীন ও নিরপেক্ষ তদন্তে মিয়ানমারের সিনিয়র জেনারেল এবং প্রাপ্ত প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেছে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আন্তর্জাতিক অপরাধ আদালত ICCর প্রসিকিউটর প্রি ট্রায়াল চেম্বারে বাংলাদেশ মিয়ানমার পরিস্থিতি নিয়ে গ্রেফতারি পরোয়ানার জন্য আবেদন জমা দিচ্ছেন। রাখাইন রাজ্যে 14 নভেম্বর 2019 এবং 2016 ও 17 সালের সহিংসতার ঘটনার প্রেক্ষিতে মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের পালিয়ে যাওয়ার বিষয়ে অভিযোগিত অপরাধগুলো নিয়ে আমরা তদন্ত করেছি। তার প্রেক্ষিতেই এই গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হচ্ছে। ফর অ্যান অ্যারেস্ট ওয়ারেন্ট এগেইনস্ট এ হাই লেভেল Myanmar government official.